আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বের একটি আলোচিত এবং সমালোচিত বিষয় হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিজ দেশ থেকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গ্রেফতার করে আমেরিকা তার এলিট ফোর্স দ্বারা গত শনিবারে নিউ ইয়র্কে নিয়ে আসেন। হাতে হাতকড়া পরিয়ে উনাকে গ্রেফতার করা হয় এবং আমরা বিভিন্ন নিউজে ভিডিওতে দেখতে পাই যে উনার হাতে হাতকড়া অবস্থায় উনাকে নিয়ে যাওয়া হয়েছে এবং উনি রানিং প্রেসিডেন্ট ছিলেন ভেনেজুয়েলার। বিশ্বের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হলেও এটা প্রথম নয়। এর আগেও আমেরিকা এরকম ঘটনা ঘটিয়েছেন এবং এরকম ঘটনা আমরা দেখতে পেয়েছি। 1989 সালের 19 ডিসেম্বর পানামায় আক্রমণ করে তৎকালীন পানামার প্রেসিডেন্ট নরিগিওকে জাস্ট কজ নামের একটি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এবং আমেরিকায় নিয়ে আসা হয়। উনি ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল নরিগো। উনাকে আমেরিকায় এনে তার বিচার করা হয় এবং 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপরে আরেকটি অভিযান আমেরিকা চালায়, এটা হন্ডুরাসের প্রেসিডেন্টের উদ্দেশ্যে। উনার নাম ছিল হুয়ান অরল্যান্ডো এর্নান্দেজ। উনাকেও আমেরিকা গ্রেফতার করে এবং উনাকে তারা 45 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। গত ডিসেম্বর মাসের 1 তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করেন। তো আমেরিকার ইতিহাসে এরকম ঘটনা অনেকবারই ঘটেছে। বিভিন্ন দেশের প্রেসিডেন্টকে গ্রেফতার করা, বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলোকে আমেরিকা প্রায় নিজেদের কলোনির মতোই মনে করে থাকেন, যার ফলে ওদের রাজনৈতিক ইন্টারনাল রাজনীতিতে ওনারা হস্তক্ষেপ করে থাকেন। তো এগুলি প্রভাব পৃথিবীর রাজনীতিতে সবসময় পড়েছে এবং পড়বে। এগুলি নিয়ে আলোচনা সমালোচনা চলবে। মানুষ অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। আমেরিকার একজন সিনেটর মাইক লি সামাজিক মাধ্যম এক্সে লিখেছিলেন, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন ছাড়াই এই পদক্ষেপ কিভাবে সাংবিধানিকভাবে ন্যায্যতা পাবে তা জানার জন্য আমি আগ্রহে অপেক্ষা করছি। মাইক লি বলছেন যে কোনো রকম যুদ্ধ ঘোষণাও করেন নাই, আমেরিকার পার্লামেন্টে এটা পাশও করান নাই, আলোচনা করেন নাই, না করে নিজের থেকে আক্রমণ করে এভাবে নিয়ে আসলেন প্রেসিডেন্টকে। এটাকে কিভাবে উনি বৈধতা দান করবেন প্রেসিডেন্ট ট্রাম্প, এটা এখন দেখার বিষয়। এই অভিযানের নাম ছিল অ্যাবসলিউট রিজলভ। 150টি প্লেন ও ফাইটার প্লেন এবং হেলিকপ্টারের মাধ্যমে এই অভিযানটি 20টি বেস থেকে, মানে ঘাঁটির থেকে এই অভিযানটা চালানো হয় এবং কোনো রকম প্রতিরোধের সম্মুখীন তেমন কোনো বলা যায় প্রতিরোধের সম্মুখীন না হয়ে ওনারা প্রেসিডেন্টকে গ্রেফতার করে মাদুরোকে নিয়ে আসেন। মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাচালান, মাদক পাচার আমেরিকায় বা বিভিন্ন দেশে এগুলির অভিযোগ এবং দেশের ভিতরে রাজনৈতিকভাবে জোর জবরদস্তি, বিভিন্ন অনৈতিক কাজ, এগুলির বিরুদ্ধে অভিযোগ এনে উনাকে গ্রেফতার করা হয়। উনাকে গ্রেফতার করার পর যে পরিস্থিতির সৃষ্টি হয় তা হলো
এখন পরবর্তী দায়িত্ব কে নেবেন? এর মধ্যে বিভিন্ন ক্যান্ডিডেট ছিলেন, প্রধানত ৩ জন। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, স্বরাষ্ট্রমন্ত্রী ডিও দিওসদ্দো ক্যাবেলো এবং প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। এর মধ্যে ভেনেজুয়েলার আদালত ইতিমধ্যে আজকে হয়তো এটা রায়টা দিয়েছেন, দিয়ে বলেছেন যে ডেলসি রদ্রিগজ উনি দায়িত্ব গ্রহণ করবেন এবং ইতিমধ্যে উনি শপথ গ্রহণ করেছেন, করে উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তো পৃথিবীর এরকম যে ইতিহাসগুলো আমরা দেখতে পাই যে আমেরিকা বিভিন্নভাবে বিভিন্ন দেশের উপর প্রভাব সৃষ্টি করে থাকেন এবং বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে প্রেসিডেন্টকে গ্রেফতার করে ডেল্টা ফুডসের মাধ্যমে নিয়ে যান ওনার দেশে এবং বিচারের সম্মুখীন করেন। তো এখানে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা হচ্ছে যে ভেনেজুয়েলার কাছে প্রচুর পরিমাণে তেল মজুদ, বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদ আছে ভেনেজুয়েলায়, প্রায় সৌদি আরবের সমান অথবা তার চেয়েও বেশি কেউ কেউ বলে থাকেন। তো একটি ধনী দেশ ভেনেজুয়েলা আমরা ধরে নিতে পারি, কিন্তু অর্থনৈতিকভাবে যেহেতু সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়, তো সেখানে তেমনভাবে তার ইয়ে দেখা যায় না, টাকা পয়সার ব্যাপারটা তেমনভাবে উঠে আসে না। এবং যেহেতু আমেরিকা অভিযানের পর সামরিক শক্তিও দুর্বল বলে মনে হচ্ছে, যেহেতু তারা কোনো প্রতিরোধ করতে পারেন নাই, অথবা ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে আমেরিকার চর হিসাবে কাজ করার তাদের সামরিক বাহিনীর প্রচুর পরিমাণে অভিযোগ পরিলক্ষিত হয়, যার ফলে তারা কোনোভাবেই এটা সামলাতে পারেন নাই বা আটকাতে পারেন নাই। তো এখন দেখা যাক দেশটাকে কিভাবে ওনারা ট্যাকেল দেন বা কি হয়। এখন ডেলসি কিভাবে দেশটাকে পরিচালনা করেন। ইতিমধ্যে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প ডেলসিকে হুমকিও দিয়েছেন যে তিনি যদি রাইট ওয়েতে সিদ্ধান্ত না নিতে পারেন বা চলতে না পারেন, তাহলে উনাকে হয়তো মাধুরীর থেকেও কঠিন পরিস্থিতির শিকার হইতে পারে। কারণ ডেলসি বসে কিছুটা আমেরিকার কার্যকলাপের বিরুদ্ধে উনার একটু প্রতিবাদী সুর তুলেছেন, এর জন্য হয়তো এরকম হতে পারে। তবে দেখা যাক এটা কি হয়। এখন আমরা দেখব যে যেহেতু আমেরিকা আক্রমণের পূর্বে তার প্রস্তুতি যখন নিচ্ছিল ভেনেজুয়েলাকে আক্রমণ করা, তখন রাশিয়া বলেছিল যে ভেনেজুয়েলাকে সাহায্য করবেন, কিন্তু এখন পর্যন্ত রাশিয়ার তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। রাশিয়া, চীন, ইরান এরা একজোট হয়ে ভেনেজুয়েলাকে সাহায্য করবে বলেছিল, কিন্তু তেমন কোনো সাহায্যের হাত প্রসারিত হয়েছে বলে আমাদের জানা নেই বা দেখি নাই এখনো। এটা রাশিয়া যদি এটা না করেন বা ভিতরে যদি কোনো চুক্তি করে থাকেন আমেরিকার সাথে, ট্রাম্পের সাথে সমঝোতা অথবা কোনো কিছু, এটা আসলে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। কারণ পৃথিবীর যেগুলো দুর্বল রাষ্ট্র, তারা অনেকটাই অনিরাপদ নিজেকে মনে করছেন এবং এরকম পরিস্থিতি চলতে থাকলে আসলে সার্বভৌমত্বের ব্যাপারটা, একটা দেশের যে সার্বভৌমত্ব তাকে বহিঃশক্তির থেকে রক্ষা করা, নিরাপদ রাখার যে ব্যাপারটা, এটা মনে হয় একটু কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবং সার্বভৌমত্ব বলতে আর কিছুই থাকছে না একটা দেশের। আমেরিকা এটা নিজে সরাসরি আক্রমণ না করে যদি ভিতর থেকে একটা সামরিক একটা উত্থান করে সামরিক সরকার নিয়োগ অথবা অন্য কোনোভাবে জনগণ দ্বারা সরকারকে পতন করিয়ে নতুন সরকার বসাতেন, এটা যতটুকু সুন্দর হতো, এটা কিছুটা অসুন্দর হয়ে গেল যে উনি ডাইরেক্ট একটা ফোর্স পাঠায় 150টি প্লেন দিয়ে আক্রমণ করে এবং হেলিকপ্টারের মাধ্যমে তাকে তুলে নিয়ে আসায়, এটা অশোভন দেখাচ্ছে এবং বিশ্বের জনগণ এটা ঠিকভাবে মেনে নিচ্ছে না। সবাই এটাকে খুব উদ্বেগজনক এবং নজিরবিহীন ঘটনা বলে বলছেন। তো এখানের মধ্যে আমরা মনে করি যে রাশিয়া একটি ভালো ভূমিকা রাখবেন এবং তিনি ট্রাম্পের সাথে আলোচনায় যেতে পারেন এই ব্যাপারে। এবং কারণ প্রথম থেকেই ট্রাম্পের
শাসনামলের প্রথম থেকেই দেখা যাচ্ছে যে উনি ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার সাথে একটি আলোচনা এবং ইউক্রেনের কিছু অংশ ছেড়ে দেওয়ার জন্য ইউক্রেনকে উনি উম, আহ, অনুরোধ করেন বলা যায় ইউক্রেনের প্রেসিডেন্টকে, যেটা ইউক্রেন এবং ইউরোপ মেনে নেন নাই, যে কোনো আমরা ইউক্রেনের একটুকু জমি ছাড়বো না, এরকম একটা অবস্থার পর এখন আমেরিকার সাথে ইউরোপের একটা দূরত্ব। তো আমেরিকা প্রথম থেকে যে অবস্থান নিয়েছিলেন মিস্টার ট্রাম্প, এটা এই কারণেই হতে পারে যে উনিও চান ভেনেজুয়েলার কিছু অংশ বা ভেনেজুয়েলায় গিয়ে উনার ঘাঁটি তৈরি করা, ভেনেজুয়েলার উনার উনার ক্ষমতা প্রয়োগ করা বা ভেনেজুয়েলার তেলের উপর উনার কবজা করা। উনি এখন বলছেন যে উনি একটা স্টাবিল অবস্থা না আসা পর্যন্ত উনি ভেনেজুয়েলার থেকে সামরিক বাহিনীকে উনি তুলে আনবেন না, ওইখানে থাকবেন এবং উনি এটা পর্যবেক্ষণ করবেন পরিস্থিতি কতটুকু হয়। আমার মনে হয় উনি পরবর্তী নির্বাচন পর্যন্ত এটা দেখবেন, অথবা আদৌ উনি স্থায়ীভাবে এখানে ঘাঁটি গাড়বেন কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। এই অবস্থার মধ্যে পৃথিবীর মানুষ একটি অনাকাঙ্ক্ষিত অবস্থার মধ্যে বিরাজমান, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে সবাই খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন যাচ্ছে। এই সবের মাধ্যমে একদিকে উনি ইসরায়েলকে যেভাবে উনি বাহবা দেন ফিলিস্তিনের জনগণকে হত্যার জন্য, কিন্তু অন্যদিকে উনি আরেকজন প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে আসছেন মাদক চালানোর জন্য। তো এই সব কিছুই মিলে আমার মনে হয় একটি অস্থির পরিস্থিতি এবং ন্যায় বিচারের একটু ঘাটতি দেখা যাচ্ছে সবকিছুতেই। পক্ষপাতিত্ব এবং নিজের বল বাড়ানো, সম্পদ বাড়ানো, অথবা এটা একটা ডাকাতির মতো অবস্থা যে আরেক প্রেসিডেন্টকে টাকার জন্য, তেলের জন্য, অথবা পছন্দ ওনার কথা না শোনার কারণে উনি হাতে হাতকড়া পরিয়ে উনার দেশে নিয়ে চলে আসছেন। তো এই ধরনের পরিস্থিতি থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো এবং কিভাবে বিশ্বের মধ্যে একটি সুন্দর শান্তি বয়ে নিয়ে আসবে সবকিছু, এরকম জাতিসংঘের তেমন কোনো এখানে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, বা জাতিসংঘের কোনো কাজ এখানের মধ্যে আমরা পরিলক্ষিত করতে পারছি। বিশ্বে আন্তর্জাতিক আদালতেরই বা প্রয়োজনটা কি? আদালতের মাধ্যমে যদি এটা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যদি এটাকে অ্যাপ্রুভ করা হতো এই আক্রমণটাকে, তাও বলা যেত যে এটা একটু বৈধতা আছে, কিন্তু আন্তর্জাতিক আদালতেরও কোনো কেস নাই, অথবা জাতিসংঘের কোনো পরামর্শ নাই, জাতিসংঘের কোনো অনুমোদন নাই, নিজের দেশের পার্লামেন্টের কোনো অনুমোদন নাই, এর মধ্যে আমেরিকা এই কাজটি করলেন। তো এখন দেখার বিষয় এটা কি পরিস্থিতিতে দাঁড়ায়। এবং আজকে সোমবার, আজকে বা এখনো প্রায় সোমবার হয়ে গেছে, সোমবারে আমেরিকার নিউ ইয়র্কে এই আদালতের মাধ্যমে তার বিচার শুরু হবে। তো আমরা দেখব নিকোলাস মাদুরোর কি হয় বিচারটা। তো এই উদ্যোগের মাধ্যমে আমি বিদায় নিচ্ছি। দেখা যাক কি হয় এখন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।